নন্দীগ্রামের রাজনীতি আজ তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় হাতিয়ার, বিজেপিরও কি কিছু কম বড় হাতিয়ার? নন্দীগ্রাম দিবসের দিনই তৃণমূল কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশ করছে আর বিজেপি করছে তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। এত বছর পরে, অর্থাৎ ঘটনার 14 বছর পরেও 14ই মার্চকেই কেন বেছে নিতে হয় তৃণমূল কংগ্রেসকে, জানতে চাই আমরা। ঠিক সেখানেই আজকে অনির্বাণের অগ্নিবাণের একের পর এক প্রশ্নবাণ ছুটবে। আমাদের প্রশ্ন, কি আছে নন্দীগ্রামে? আমরা জানতে চাই কি আছে নন্দীগ্রামে, যার জন্য সোনার বাংলা গর্ব বলেও বিজেপিকে নন্দীগ্রামকেই হাতিয়ার করতে হয়, যেখানে যে জায়গাটি আসলে চিহ্নিত হয়ে আছে সেই ন্যায়ের রাজনীতির জন্য। আমাদের প্রশ্ন, এত বছর বাংলা শাসন করার পর 10 বছর পেরিয়ে গেছে, তৃণমূল কংগ্রেসকে কেন নন্দীগ্রামকেই বারবার আঁকড়ে ধরতে হয়, যেখানে ন্যায়ের রাজনীতি আসলে সব থেকে বড় প্রশ্ন? আর এই প্রশ্নে প্রশ্নবাণে অগ্নিবাণে ঢোকার আগে দেখে নেব আমাদের বিশেষ প্রতিবেদন। জেতা সিট ভবানীপুর ছেড়েছেন মমতা। অনেকে বলছেন আবেগের বশে, তবে হিসেব কষেই নন্দীগ্রামে মমতা। তবে চ্যালেঞ্জ ছোড়ার সাহস দেখালেও আসলে শুভেন্দুকে অনেকটাই গুরুত্ব দিয়ে ফেলেছেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রাম এমনিতেই শুভেন্দুর খাস তালুক। ভূমিপুত্রের হয়ে বিজেপির নেতাকর্মীরা উৎসাহ নিয়ে ঝাঁপাবে, রসদ যোগাবে গেরুয়া শিবিরকে। তবে মমতার নন্দীগ্রামকে বেছে নেওয়ার পিছনে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে প্রায় 25% সংখ্যালঘু ভোট। তারা এতদিন তৃণমূলের সঙ্গে ছিলেন। লোকসভা ভোটের ফল অনুযায়ী ভবানীপুরে বেশ কিছুটা পিছিয়ে তৃণমূল। ফলে সংখ্যালঘু সমর্থন পেলে নন্দীগ্রাম থেকে জয় সহজ হতে পারে মমতার। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম মিলিয়ে 35টি আসনই জেতার চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু। তা আটকাতে গেলে মমতাকে এগিয়ে আসতেই হতো। নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লক মিলিয়ে নন্দীগ্রাম বিধানসভা। পরিসংখ্যান বলছে এই বিধানসভায় সংখ্যালঘু ভোটারের সংখ্যা 23% কিছু বেশি। 2011 রাজ্যে পরিবর্তন নিয়ে আসার অন্যতম আঁতুড়ঘর নন্দীগ্রাম। শুভেন্দুর মতো জনপ্রিয় মুখ দল ছাড়ায় পূর্ব মেদিনীপুর তো বটেই, গোটা রাজ্যেই দলীয় সমর্থকরা মুষড়ে আছেন। এই পরিস্থিতিতে যতটা সম্ভব এগিয়ে থাকার চেষ্টা করছেন মমতা। মন্দিরে মন্দিরে পুজো, মাজারে চাদর চড়ানো ছাড়াও নন্দীগ্রামের মাটির সঙ্গে মমতাময়ীর মতো মিশে যেতে চাইছেন তৃণমূল নেত্রী। চায়ের দোকানে গিয়ে চা করতে বসে পড়ছেন। এর মধ্যেই নন্দীগ্রামের মাটিতে মমতার আহত হওয়ার ঘটনা তৃণমূলের সহানুভূতির পালে কিছুটা হলেও হাওয়া দিয়েছে। তার মধ্যেই সংযোজন তৃণমূলের ইস্তেহার। 14ই মার্চ নন্দীগ্রাম দিবসেই ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল। মমতা আহত হওয়ায় প্রচারে কিছুটা পিছিয়ে পড়েছে তৃণমূল। সেই খামতি ঢাকতে আন্দোলন দিবসেই ইস্তেহার প্রকাশের সিদ্ধান্ত। তবে স্মৃতি ইরানিকে পাশে নিয়ে মনোনয়ন জমা দিয়েই প্রচারে কিছুটা এগিয়ে গেছেন শুভেন্দু। তৃণমূলের ইস্তেহার তাস ভোঁতা করতে শিরোনামে থাকতে উঠে পড়ে লেগেছে বিজেপিও। 14ই মার্চই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। সব মিলিয়ে নন্দীগ্রামকে হাতিয়ার করে এগোতে চাইছে যুযুধান দুই শিবির। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণ শুরু করছি, আর আজকে অনির্বাণের অগ্নিবাণে যাদের দিকে আমার অগ্নিবাণ বা প্রশ্নবাণ ধেয়ে যাবে, শুরুতেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন, আমার ঠিক বাঁদিকে আরএসএস এর তরফ থেকে রয়েছেন দেবাশিস চৌধুরী, আমার সঙ্গে রয়েছেন রাজলক্ষ্মী বসু বিজেপি নেতা, এবং আমার সঙ্গে রয়েছেন সৌরভ হালদার রাজনৈতিক বিশ্লেষক। তিনজনের সঙ্গে কথা বলবো। চতুর্থ আরেকজন আমাদের সঙ্গে কিছুক্ষণ পরেই আলোচনায় যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কিন্তু যে অগ্নিবাণ আজকে সাজিয়ে রেখেছি আমার অতিথিদের জন্য, শুরুতেই সেই অগ্নিবাণের দিকে তাকাবো। আমার প্রথম অগ্নিবাণ, আন্দোলনের ঐতিহ্য নেই বলেই কি নন্দীগ্রামে ভরসা করতে হচ্ছে বিজেপিকে? অর্থাৎ এই রাজ্যে বাম বিরোধী বা তৃণমূল বিরোধী বড় কোনো আন্দোলনের ঐতিহ্য না থাকাতেই নন্দীগ্রামের ঐতিহ্যকে হাতিয়ার করতে হচ্ছে, তার উত্তরাধিকারকে কায়েম দখল করতে হচ্ছে বিজেপিকে। তৃণমূলের ইস্তেহার, বিজেপির প্রার্থী তালিকা একই দিনে। আমার প্রশ্ন, 14ই মার্চে ঠিক কী আছে যে 14 বছর পরেও তাকেই আশ্রয় করতে হয় তৃণমূল কংগ্রেসের? আমার অগ্নিবাণ 2। অগ্নিবাণ 3, সিঙ্গুর, যেখান থেকে রাজ্যের জমি আন্দোলন শুরু হয়েছিল সেটা কি তবে ব্রাত্য হয়ে গেল? তৃণমূল কংগ্রেসের কোনো হেভিওয়েট প্রার্থী নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গেলেন না, নন্দীগ্রামে গেলেন। বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত সিঙ্গুরে কোনো হেভিওয়েট প্রার্থীর এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত নেই। তাহলে কি সিঙ্গুর ব্রাত্য? নন্দীগ্রামে কেন এত লড়াই? নন্দীগ্রামে কি আছে জানার চেষ্টা করবো। শুরুতেই চলে যাব আমার প্রথম অগ্নিবাণ নিয়ে বিজেপির তরফেতে, অর্থাৎ রাজলক্ষ্মী বসু বিজেপির তরফ থেকে যিনি উপস্থিত রয়েছেন আমার সঙ্গে। রাজলক্ষ্মী, আন্দোলনের ঐতিহ্য না থাকার জন্যই বিজেপি নন্দীগ্রামের উত্তরাধিকার ক্লেম করতে চাইছে, আর তার সব থেকে বড় হাতিয়ার শুভেন্দু অধিকারী।
আচ্ছা, প্রথমেই মনে হয় প্রশ্নটা একটুখানি দুর্বল প্রশ্ন হয়ে গেল অনির্বাণ। সেটা হচ্ছে যে আন্দোলনের কোনো রকম ভিত্তি নেই। আমার মনে হয় নন্দীগ্রাম আন্দোলনটাকে যদি ন্যাশনাল লেভেলে কেউ মাইলেজ দিয়ে থাকে সেটা কিন্তু বিজেপিই দিয়েছিল। যদি সেই 2007-এর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে কন্টিনিউ রাজনাথ সিং, সুষমা স্বরাজজি এখানে না আসতেন এবং পার্লামেন্টে এই নন্দীগ্রাম আন্দোলনকে তুলে নিয়ে না যেতেন, তাহলে বোধহয় এই নন্দীগ্রাম আজকে যাকে আমরা নন্দীগ্রাম বলে চিহ্নিত করছি করতে আজকে আমরা পারতাম যারা না। মাটিতে পড়ে থেকে আন্দোলন করলেন, তো মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, তাদের জন্য ওটা কিন্তু নন্দীগ্রাম মানুষের নন্দীগ্রাম নয়, আন্দোলন ছিল, ওটা মানুষের আন্দোলন ছিল, জন্য। ওটা মানুষের আন্দোলন ছিল। এবং ওখানকার যদি ভূমিপুত্র আমি কাউকে বলি সেটা কিন্তু কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় নয়, শুভেন্দু অধিকারী। সেটা কিন্তু সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, শুভেন্দু অধিকারী এবং সেখানে বাকি যারা, আবারও বলছি, মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। আরেকটা খালি প্রশ্ন, যদি এতটাই প্রিয় নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হয়ে থাকে, তাহলে গত 5 থেকে 6 বছরের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি একবারও মমতা বন্দ্যোপাধ্যায় যাননি কেন? যেই 2021-এর নির্বাচন এবং যেই দেখা গেল যে শুভেন্দু অধিকারী তৃণমূলের মঞ্চ ছেড়ে, তারিখটাও মেনশন করে দিচ্ছি 10ই নভেম্বর, যখন হাজরাকোটাতে তৃণমূলের যখন মঞ্চটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন, সেই দিনকে শুভেন্দু অধিকারী ওখানে উপস্থিত হননি ওনার মাননীয় পিতা শিশির অধিকারী মহাশয়, উপস্থিত সেদিনকে ছিলেন না রঞ্জিত মণ্ডল, বনশ্রী মাইতি। এবং সেই দিনকে মন্তব্য করেছিলেন তৃণমূলের অখিলগিরি, বলেছিলেন যে শিশির অধিকারী মহাশয় উপস্থিত হননি, উনি শারীরিক কারণে কিন্তু উপস্থিত হননি, তা সত্ত্বেও অখিলগিরি বলেছিলেন যে উনাকে দলের পক্ষ থেকে শোকজ করা উচিত। কোথাও গিয়ে ওই দিনকেই বুঝতে পারা গেছিল যে তৃণমূলের মধ্যে জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে। এবং যখন দেখা গেল মমতা ব্যানার্জির মঞ্চের চাইতে একটুখানি যে শুভেন্দু অধিকারীর মঞ্চ অনেক বড় হয়ে গেল এবং সেইখানেতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওখানে জড়ো হলেন, বুঝতে পারা গেছিল যে আন্দোলনটা কার ছিল এবং কে সবচেয়ে বেশি ওখানে কন্ট্রিবিউট। আমি সৌরভের কাছে যাই। সৌরভ, নন্দীগ্রাম আন্দোলনের ঐতিহ্য উত্তরাধিকার তৃণমূল কংগ্রেসের নয়, বিজেপির, মানবেন? আসলে বিজেপি হলো একটা ভারতবর্ষে একটা হাইজ্যাক পার্টি। বিজেপির নিজস্ব কোনো ঐতিহ্য নেই, তাদের কোনো ইতিহাস নেই, তারা ভারতবর্ষের বুকে লড়াই করা তাদের কোনো ইতিহাসও নেই। যদি আপনারা দেখেন স্ট্যাচু অফ ইউনিটি যাকে নিয়ে আসা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, সেটাও বিজেপির সেখানে কোনো ঐতিহ্য নেই, অন্য রাজনৈতিক দল থেকে নিয়ে আসা হয়েছে। ফলে আজকে গান্ধীজি থেকে শুরু করে বল্লভভাই প্যাটেল এবং বর্তমানে বাংলার রাজনীতিতে বাংলার মসনদে বসার জন্য যাদের তারা ভাড়া করছে তারা কেউই বিজেপি নয়। ফলে তারা একটা পরিযায়ী রাজনৈতিক দল বাংলার ক্ষেত্রে, এবং সেই জায়গা থেকে ভারতবর্ষের ক্ষেত্রেও তাদের কোনো পুরনো কোনো ঐতিহ্য নেই, লড়াইয়ের কোনো জায়গা নেই। সেই জায়গা থেকে অন্যের বিষয়কে, অন্যের জিনিসকে হাইজ্যাক করে তারা বাংলার মসনদে তারা যেতে চাইছে। এখানে একটা খুব সুন্দর আমি রাজলক্ষ্মী দিকে বলবো, আপনি যখন বলেছেন তখন কথা বলিনি। আপনি এখানে বলুন, আজকে বিজেপি যদি ভারত বাংলার পার্টি হয় তাহলে বাংলার কোনো নেতা আজকে নমিনেশন ফাইল করার জন্য কেন শুভেন্দু অধিকারীর সাথে গেল না, কেন সীতা ইরানিকে যেতে হলো, তার উত্তর আগে দিন। সীতা ইরানি কেন গেল, কেন মুকুল রায় গেল না, কেন দিলীপ ঘোষ গেল না, তার উত্তর তো আপনাদের দিতে হবে, কারণ আপনাদের উত্তর তাদের কাছে নেই। আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জির নাম তুলে করেন এবং যাদের নাম না করেন। ভারতবর্ষে আপনাদের কোনো ঐতিহ্য নেই। আর আপনাকে বলি, ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে নন্দীগ্রাম থেকে এক বা একাধিক ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল জায়গায় নিয়ে গেছে। তার জন্য কোনো বাংলার কোনো পরিযায়ী রাজনৈতিক দল, কোনো বিজেপিকে তার জন্য দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একাই 100। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সিঙ্গুর হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নন্দীগ্রাম হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাম শাসন এখান থেকে শেষ হয়েছে। কিন্তু বিজেপি তাদের বাংলাতে তাদের কোনো ঐতিহ্য নেই, ভারতবর্ষের বুকেও তাদের কিছু নেই। তাই তারা কখনো অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে ভাড়া করে নিয়ে এসে সেখানে তারা যুদ্ধ জয় করতে চায়, কিন্তু এই যুদ্ধ জয় তারা করতে পারবে না। তাই 2021 সালে যখন 2রা মে যখন রেজাল্ট বেরোবে তখন আপনারা মিলিয়ে নেবেন, ওখানে শুভেন্দু অধিকারী এবং বিজেপির জামানত বাজি একটা হবে, মিলিয়ে রাখবেন। একটু আগে একটা কথা শুনলাম, কেন মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট আরে আমি তো রাস্তায় কথা উঠেছিলেন, আপনি রাস্তায় আপনার কথা আপনি সৌজন্যতা রাখুন। একটা কথা মনে রাখতে হবে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট 6 বছর ধরে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিল শুভেন্দু অধিকারীকে, তাই শুভেন্দু অধিকারী চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতো। এখানে একটা প্রশ্ন আছে। রাজলক্ষ্মী প্লিজ, সৌরভ বাবু।
পাচ্ছে না শুভ্র- আজকে নন্দীগ্রামে। সৌরভ আপনার একটা প্রশ্ন আছে, আপনি রাজলক্ষ্মীকে একটু থামতে বলুন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছিলেন মানে নন্দীগ্রামে যাননি, মানে ধরুন এটা তো একটা আধুনিক ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে চলে, এটা তো কোনো জায়গিরদার জমিদারের জায়গা নয়, কাউকে একটা নির্দিষ্ট তালুক ছেড়ে দিলাম ওটা তুমি দেখাশোনা করো। নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বিধায়ক ছিলেন, তিনি পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র, শুভেন্দু অধিকারী সেখান থেকে মন্ত্রী ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে তো কেউ বাধা দেননি, মমতা বন্দ্যোপাধ্যায় যাননি কেন? দেখুন এখানে আপনাকে প্রথমেই বলি, যখন 2014 সালে ইলেকশনে শুভেন্দু অধিকারী এমপি জন্য দাঁড়ান এবং তিনি জেতেন। 2016 সালে যখন বাংলাতে যখন ভোট হয় তখন তিনি আমার বাংলাদেশে শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসেন। কারণ নিয়ে আসেন এই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামকে ভালোভাবে লালিত পালিত করতে পারবে এবং তাকে নিয়ে এসে তার চোখ দিয়ে আমরা তৃণমূল আগে জানলে টিকিট দিতাম না বলেও নিয়ে আসেন। 2014 সালে আগে জানলে টিকিট দিতাম না বলেও নিয়ে আসেন। উনি এত বড় বেঈমান, উনি স্বীকার করেছেন 2014 সাল থেকে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ রেখেছিল, তাই তিনি ওখানটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেঈমান কেন বলছেন এর জন্য? রাজ্যের একজন মন্ত্রী কেন্দ্রের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখলে সেটা বেঈমানি হবে। অবশ্যই তিনি তো রাজনৈতিক যোগাযোগ রাখেননি, অবশ্যই প্রশাসনিক যোগাযোগ ছিল। তিনি বলেছেন এবং বিজেপির যুব মোর্চার যিনি বাংলার সভাপতি সৌমিত্র খান তিনিও বলেছেন, তিনি যখন বাঁকুড়া থেকে তিনি যখন যেতেন বিষ্ণুপুর থেকে তাকে সাহায্য করে শুভেন্দু অধিকারী। ফলে এর থেকে বড় উদাহরণ আর বাংলার বুকে নেই, এত বড় বেঈমান গদ্দারের উদাহরণ বাংলাতে নেই। তাই আপনাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিয়েছিল ওখানকার মানুষের লালিত পালিত করা। আমি এখন বাংলার মানুষের কাছে প্রশ্ন তুলছি, তাকে দেওয়া হয়েছিল 35টা পদ, তিনি কেন সিঙ্গুরের এবং তিনি কেন নন্দীগ্রামের এবং পূর্ব মেদিনীপুরের যে সমস্ত নেতারা ছিলেন তাদের কেন এক একটা পোস্ট করে দেননি, তিনি সেই পোস্টগুলো কেন পৈতৃক সম্পত্তি করে নিয়েছে, তার উত্তর তো আজকে বাংলার মানুষকে দিতে হবে। তিনি পৈতৃক সম্পত্তি করেছিলেন পোস্টগুলোকে, তার চোখে তিনি যদি মানুষকে যদি তার নেতাদের তিনি যদি ভালোবাসতেন তিনি কেন সেই সমস্ত 35টা পদ নিজের নামেই করেছিলেন, কেন সবাইকে সেই পোস্টগুলো তিনি দেননি? এর উত্তর তো বাংলার মানুষ চাইবে। আমি একটু সুইট একটা খুব মানে কিউট একটা কোটেশন বলছি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের গাফেলতি এবং কন্ট্রাক্টরদের দুর্নীতির কারণেই রাস্তা বেহাল হয়ে পড়ে আছে। পাবলিশ হয়েছিল, আমরা গাফেলতি ও দুর্নীতি নিয়ে অভিযোগ জানাচ্ছি, সেই জানানো চলছে। যদি এই সংবাদ মাধ্যম আমাকে অ্যালাউ করে আমি অন্য একটি সংবাদপত্রের নাম এখানে বলতে কিন্তু পারবো, চ্যালেঞ্জ দিয়ে বললাম। শেখ সুফিয়ানের বক্তব্য এবং যখন আপনাদের টোটালটাই হলো একটা ফেক নিউজ, আপনাদের টোটালটা হলো একটা ফেক এবং আপনাদের হলো একটা ফেক নিউজ নিয়ে আমরা কাজ করেন। তৃণমূল কংগ্রেস 2021 সালে আসছে এবং ওখানে শুভেন্দু অ্যাম্বুলেন্সের কথা যখন বলছেন বাংলাতে আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। না সৌরভবাবু রাজলক্ষ্মী, আমার দুজনের কাছে প্রশ্ন আছে। সৌরভবাবু রাজলক্ষ্মী দুজনের কাছে প্রশ্ন আছে। সুপার স্পেশালিটি হাসপাতাল কি হলো? নিশ্চিতভাবে রাজলক্ষ্মী তার প্রশ্ন তার উত্তর নেওয়ার চেষ্টা করবো। রাজলক্ষ্মী এক মিনিট, সৌরভবাবু রাজলক্ষ্মী এক মিনিট, রাজলক্ষ্মী নিশ্চিতভাবে সে প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা। কিন্তু সৌরভবাবু আপনার কাছে আমার প্রশ্ন, নন্দীগ্রাম তো একটা ন্যায়ের রাজনীতির উদাহরণ, আমি কিন্তু খারাপ অর্থে বলছি না। নন্দীগ্রাম মানে যেটা বলে শুরু করলাম পেট্রোকেমিক্যাল হবে না, নন্দীগ্রাম মানে জমি বাঁচাও, অর্থাৎ জমি দেওয়ার ক্ষেত্রে না, জোর করে জমি দেওয়ার ক্ষেত্রে, জোর করে জমি অধিগ্রহণের ক্ষেত্রে না। 14 বছর পর 14ই মার্চ সেই নন্দীগ্রামকে কেন হাতিয়ার করতে হচ্ছে? যদি সেই নন্দীগ্রামকে হাতিয়ার করতে হয় তাহলে কি ধরে নেব তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত ন্যায়ের রাজনীতির ঘুরপাকে ওই আবর্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছে? অনির্বাণদা অসাধারণ প্রশ্ন করেছে। প্রথম কথা বলি, আমাদের ম্যানিফেস্টো বের করার কথা ছিল 11ই মার্চে। মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে যাওয়ার, হসপিটালাইজড হয়ে যাওয়ার জন্য আমরা সেই দিনকে ম্যানিফেস্টো পাবলিশ করতে পারিনি, সেই কারণে 14ই মার্চ করা হচ্ছে। 14ই মার্চ কিন্তু আমাদের পূর্ব পরিকল্পিত কোনো ঘোষণা ছিল না। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়েছে এবং একটা কিছু মানুষের ভ্যান্ডালিজমের মাধ্যমে এবং আমরা যদি বলি যেভাবে রাজীব গান্ধীকে হত্যার চেষ্টা করা হয়েছিল, আমরা তো বলবো এখানে একটা বিগ কনস্পিরেসি নির্বাচন কমিশন তো তা বলছে না, নির্বাচন কমিশন তা বলছে না। আমি বলবো সৌরভ নির্বাচন কমিশন বলছেন কি সেখানকার পুলিশ ছিল, সেখানকার এসপি কোথায় ছিল তার উত্তর তো আজকে দিতে হবে। এসপি ছিল না সেখানে, এসপি কোথায় ছিল সেখানকার প্রশাসন কোথায় ছিল তার উত্তর তো দিতে হবে। কেন কিন্তু নির্বাচন কমিশন তো মনে করছে না সৌরভ, নির্বাচন কমিশন মনে করছে না সৌরভ। আমি বলবো রাজলক্ষ্মী মনে হয় হত্যার চেষ্টা মনে হয় রাজলক্ষ্মী জননেত্রী হত্যার চেষ্টা বলে মনে হচ্ছে, রাজলক্ষ্মী হত্যার চেষ্টা বলে মনে হচ্ছে। উনি বলছেন হত্যার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটুখানি ক্যামেরাটা আনবেন, বলছো ওই বইটা একটু ক্যামেরা ছাড়া বিজেপি নেতারা কথা বলতে পারে না, কারণ তারা ক্যামেরাতেই রয়েছে। তারা নন্দীগ্রামেও নেই, বাংলাতেও নেই, ভারতবর্ষেও নেই। তাই 2021 সালে তাদেরকে জামানত বাজেয়াপ্ত হবে। খুব ইন্টারেস্টিং, ইন্ডিয়া ইন ডিস্ট্রেস,
বইটা পাতলা একটা বই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, ওর মাঝামাঝি জায়গাতে দায়িত্ব নিয়ে বলছি, ওই মাঝামাঝি জায়গাতে লেখা ছিল আমাকে প্লেন ক্র্যাশ করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ আপনি বলছেন এই অভিযোগটা সেরকম, আপনি বলছেন এই অভিযোগটা সেরকম। তার মানে উনি কি অ্যাডমিট করছেন? তার মানে বিজেপি নেত্রীকে সৌরভবাবু নির্বাচন কমিশনকে, না সৌরভবাবু আপনারা তো নির্বাচন কমিশনে যাচ্ছেন, আপনি কি অ্যাডমিট করছেন? আপনারা তো নির্বাচন কমিশনে বারবার যাচ্ছেন। সৌরভবাবু যেমন প্লিজ, সৌরভবাবু আপনারা তো অ্যাডমিট করছেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন ভারতবর্ষের সর্বোচ্চ একটা সংস্থা, আপনারা বারবার নির্বাচন কমিশনে যাচ্ছেন, আজকেও গিয়েছেন। তাহলে যে সংস্থার উপর আপনাদের ভরসা আছে, বিশ্বাস আছে, নির্বাচন কমিশনের কাছে যে সংস্থার কাছে আপনারা বারবার যাচ্ছেন তার চিঠিতে আপনাদের বিশ্বাস নেই? সংবিধানের 324 ধারা উল্লেখ করে নির্বাচন কমিশন কালকে দেখিয়ে দিয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব অবশ্যই এ রাজ্য সরকারের, কখনোই নির্বাচন কমিশনের উপর বর্তায় না। বারবার কেন আপনারা নির্বাচন কমিশনকে দায়ী করছেন এর জন্য? কেন? যেদিনকে বাংলার যিনি সভাপতি তিনি ঘোষণা করার পরের দিনই, এবং বাংলাতে যুব মোর্চার সভাপতি যেদিনকে বললেন 5টার পরে কিছু একটা হবে, তারপরের দিনই যখন এই ঘটনাটা ঘটে, তার মধ্যে একটা বিগ কনস্পিরেসি থাকে বাংলাতে এবং ভারতবর্ষের কিসের কনস্পিরেসি? একজন ডিজিকে সরানো কনস্পিরেসি? নির্বাচন কমিশন তার প্রয়োজন মনে করেছে নিরাপত্তার স্বার্থে সরিয়েছে। ডিজিকে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নিরাপত্তা রাখেন, ডিজি তো গোটা বাংলার মানুষের নিরাপত্তার দায়িত্বে। এবং সারা ভারতবর্ষের মিডিয়াতে দেখানো হয়েছিল, সারা ভারতবর্ষের মিডিয়াতে পরিষ্কারভাবে দেখানো হয়েছিল কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটপুর কাছে 4-5 জন মিলে তার কাছে এগিয়ে গেছিল। এর উত্তরটা দিতে হবে বিজেপিকে, এর উত্তরটা দিতে হবে। কেন 4-5 জন তার কাছে চলে গেল? আমি দেবাশিস বাবুর কাছে যাব। দিতে হবে। আমি সেখানে সিকিউরিটি ল্যাব হলো এর দায়িত্ব। না, তৃণমূল উত্তর দেবে, তৃণমূল উত্তর দেবে, কিন্তু আমি দেবাশিস বাবুর কাছে যাব। আমি দেবাশিস বাবুর কাছে যাব। দেবাশিস বাবু তাদেরকে ফোকাস করা হয়েছে। আমি দেবাশিস বাবুর কাছে যাব। আমি দেবাশিস বাবুর কাছে যাব। দেবাশিস বাবু আপনার কি কোনোভাবে মনে হয় নন্দীগ্রামে যে রাজনীতিটা চলেছে এতদিন ধরে সেটা একটা ন্যায়ের রাজনীতি? অর্থাৎ নন্দীগ্রাম নিশ্চিতভাবে আন্দোলনের পীঠস্থান, আন্দোলনের পীঠভূমি, কিন্তু নন্দীগ্রাম মূলত না বলবার জন্যই ভারতবর্ষে বিখ্যাত হয়েছে। সেই না বলবার রাজনীতিকে নতুন করে 14 বছর পর তৃণমূলকেই বা কেন প্রমোট করতে হচ্ছে, আর বিজেপিকেই বা কেন সেই না বলার রাজনীতির সবথেকে বড় মুখ শুভেন্দু অধিকারী তাকেই আত্মস্থ করে, তাকেই নিজের মূলধন করে, পুঁজি করে, এমনকি 14ই মার্চকে প্রার্থী তালিকা ঘোষণার দিন হিসেবে বেছে নিয়ে নিজের রাজনৈতিক কৌশল ঘুঁটি সাজাতে হচ্ছে? নায়ের রাজনীতি শুধুমাত্র নন্দীগ্রাম নয়, নায়ের রাজনীতি বাম আমল থেকে পশ্চিমবাংলায় সবসময় নায়ের রাজনীতি চলবে না, হলতে দেবো না, সবসময় কেন্দ্রের সঙ্গে ঝগড়া ইত্যাদি, কেন্দ্রের সঙ্গে সবসময় একটা সংঘাত সৃষ্টি করে পশ্চিমবাংলার নেগেটিভ রাজনীতি অনেকদিন ধরেই চলছে। সেটা নন্দীগ্রাম, সিঙ্গুর, সেখানে গিয়ে আমরা দেখেছি যে একটা যখন একটুখানি হ্যাঁ একটা সিচুয়েশন চেঞ্জ হওয়ার কন্ডিশন ছিল, সেটাকেও তখন এরকমভাবে একটা আন্দোলন সেটাকে সেভাবে করে একটা জায়গায় দাঁড়িয়েছে। আমি শুধু সৌরভ ভাইকে বলতে চাই, চেঁচামেচি এত উনি করছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে উনি ওনার প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়, টিএমসি স্পোক্স পারসন সৌরভ ভাই, উনি ওনার মাননীয় দিদির কথাটাই খণ্ডন করছেন। ও অফিসিয়ালি স্পোক্স পারসন, কেননা দিদি নিজেই বলেছেন 294 সিটে উনি নিজে দাঁড়ান, তো তারপরে কোনো বক্তব্যই থাকছে না। কারণ নন্দীগ্রামে উনিই দাঁড়িয়েছেন, সব জায়গায় উনিই দাঁড়িয়েছেন, এইবারও বলছেন 294 সিটে আমি দাঁড়াচ্ছি, তো দিদিই দাঁড়ান 294 সিটে। তো সেই জন্য কাউকে বেইমান বলা, গদ্দার বলার কোনো মানে হয় না। তারপরে আর কি সবসময় উনি প্রার্থী। আর আপনি যেটা বললেন বাংলায় আন্দোলনের যে পটভূমিকা আপনি বললেন যে বাংলায় বিজেপির আন্দোলন বা ইত্যাদি, একটু স্মরণ করতে হবে। আমি আপনার সব একটা কথা বলিনি, আপনি এবার শুনুন আমার কথাটাকে। আন্দোলনের পটভূমিকা যেটা সেখানে আমরা স্মরণ রাখতে হবে 1989 থেকে রাম জন্মভূমি আন্দোলনে পশ্চিম বাংলার সাধারণ গরিব ধর্মপ্রাণ হিন্দুদের যে অবদান, সেখানে যে বলিদান, 1989 গুলি চালনাতে 2 জন বাংলার যুবক মারা গেছে। মানুষের সবসময় ভারতবর্ষের একটা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সবসময় প্রবণতা আছে। পশ্চিম বাংলাকে যারা ভাগ করতে চায়, ভারত থেকে আলাদা করতে চায়, বাংলা কখনো ভারতের বাইরে নয়, তো সেই জন্য পরিযায়ী, বহিরাগত এই শব্দগুলো এগুলো নিরর্থক, এবং ইনফ্যাক্ট এগুলো এর মধ্যেই ষড়যন্ত্র আছে। পশ্চিম বাংলাকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র আছে। আজকে তৃণমূল কংগ্রেস খালিস্তানিতে পরিণত হয়েছে, খালিস্তানি আন্দোলনের মধ্যে পরিণত হয়েছে। পশ্চিম বাংলাকে ভাঙার এরা চক্রান্ত করছে। কখনো ভাবেই
কোনোভাবেই example দিন, বাংলা মমতা বাংলা ভারত থেকে তৃণমূল আলাদা নয়, কংগ্রেস কোথায় করেছে? ভারতকে দিশা তার উদাহরণ দেখিয়েছে দিতে হবে। পশ্চিমবাংলা। Abstract কথা, হাওয়ায় ভাসিয়ে কোনো কথা বললে পশ্চিমবঙ্গকে মেনে বিচ্ছিন্ন নেবে করতে চায় মানুষ। তৃণমূল কংগ্রেস, সেই জন্য এত বহিরাগত তত্ত্বের আমদানি। পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করতে চায় তৃণমূল কংগ্রেস, তাই এত বহিরাগত তত্ত্বের আমদানি। বারবার বহিরাগত শব্দটা বলা হচ্ছে এই কারণে। বাংলার বুকে, ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র নেত্রী, যিনি বাংলা নয় ভারতবর্ষের মধ্যে বাংলাকে এগিয়ে নিয়ে গিয়ে এগিয়ে বাংলা বিশ্ব বাংলার কথা বলেন। আমরা সম্প্রীতি, সংহতি এবং সর্বোপরি রাষ্ট্রবাদে বিশ্বাসী। আমাদের যে কোনো মিটিং, যে কোনো জনসভা শুরু হয় জয় হিন্দ বলে, শেষ হয় বন্দে মাতরম বলে। এই স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতি থেকে ধাপে 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 আজকে বাংলার মসনদে মুখ্যমন্ত্রী, তৃতীয়বারের জন্য 2রা মের পর আবারও শপথ গ্রহণ করবেন। আমরা সার্বিকভাবে এই কনসেপ্টটাকে বারবার করে বলছি যে আমাদের কাছে বহিরাগত কোনো জিওগ্রাফিক এন্টিটি নয়, কোনো ভৌগোলিক সীমা পরিসীমা নয়। আমি এবং আমার দলের মুখপাত্র রাজ্যের মন্ত্রী, তাহলে বহিরাগত কোনটা? আমি এবং ব্রাত্যদের কথা আগেও বারবার করে বলেছি। আমরা বলছি বহিরাগত আমাদের কাছে গান্ধীর গুজরাট কোনো সমস্যা নেই, কিন্তু বহিরাগত আমাদের কাছে একটা আগ্রাসী মানসিকতা, যেটা আমরা ভারতবর্ষের বুকে আমাদের বেমানান লাগে, আর বাংলার নবজাগরণের বুকে তো আরো বেমানান গান্ধী লাগে। গুজরাটে আপত্তি নেই, তার কোথায় আপত্তি? ভাইব্রেন্ট গুজরাটে। না, অবশ্যই ভাইব্রেন্ট গুজরাট যদি অ্যারোগেন্ট গুজরাট হয়, তাহলে সেই অ্যারোগেন্সে উই হ্যাভ সিরিয়াস গুজরাট প্রবলেম। arrogant? দেবাশিস, উই হ্যাভ গুজরাট সিরিয়াস arrogant? প্রবলেম। গুজরাট arrogant? গুজরাটে একটা ওনাদের ইতিহাস নিয়ে আজকে দেখছি, কোনো আইডিয়াই নেই। ইতিহাস নিয়ে কোনো আইডিয়াই নেই। বিজেপির কাছ থেকে ইতিহাস You have any idea? এবার তাহলে আমি একটু বলি। দেবাশিস, তা গুজরাট arrogant? জয় বাংলা গুজরাট কি? অ্যারোগেন্ট জয় গুজরাটের বাংলা। জয় অ্যারোগেন্ট বাংলা গুজরাট কি? থেকে ওই স্কুটি যেটা এসেছিল, কাজী সেই নজরুল স্কুটি ইসলামের একটা মমতা কবিতা থেকে বন্দ্যোপাধ্যায়। নেওয়া হয়েছে। মমতা কারণ বন্দ্যোপাধ্যায় যে বাংলা স্কুটি চালিয়েছিলেন, বিজেপিরা তো ওই বলি, স্কুটি বলি। ওই গুজরাট থেকে এসেছিল। নেতাজি, কাজী আজকে নজরুল, টিএমসির ফ্ল্যাগ, রবীন্দ্রনাথ ঠাকুর, টিএমসির ফ্ল্যাগ তারা সব জানে না। গুজরাটের থেকে জয় ওরা বাংলা আমদানি করে শব্দটি সেলাই করে কাজী আনছে। নজরুল ইসলামের একটা শব্দ রেখে নেয়া। বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি নাজমুল হাসান তিনি বলেন জয় বাংলা সবাইকে বলতে হবে বাংলাদেশে। আজকে সেটা বলছে, আজকে সেটা বলেছে। সেটা তোমার দোষ, তুমি 15 মিনিট পরে এসেছো। আরে এখানে সব আপনি- আরে আপনি দিদি হিসেবে বাংলার দিদিটা ভাই সুপ্রিয়া, ব্যাপারটা হচ্ছে যে গুজরাটি, ব্যাপারটা হচ্ছে গুজরাটি ভাইদের নিয়ে আমাদের সমস্যা নেই। গুজরাটি আমাদের ভাই, আপনি এত ভাই কিন্তু ভাই আমরা বলেন না। বলছি গুজরাটি আমাদের ভাই, সবাই আমাদের ভাই। কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ ভাই নন? হ্যাঁ, নরেন্দ্র মোদী অমিত শাহ ভাই? অমিত শাহ অসুস্থ হলে তো অমিত শাহ অসুস্থ হলে, নরেন্দ্র মোদী অসুস্থ হলে তো মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেয়। কিন্তু যে গুজরাটি যে মানসিকতাটা, বিদ্যাসাগরের মূর্তি দেখলে পুজো করার বদলে মনে করে বিদ্যাসাগরের মূর্তিটা ভেঙে দেবো, গুজরাটি যে মানসিকতাটা, অবাঙালি বলে যাচ্ছে, বলতে দেবে না, অবাঙালি যে মানসিকতাটা, যারা মনে করছে রবীন্দ্রনাথের কবিতা দেখলে সেটাকে পড়ার বদলে তাকে সিলেবাস থেকে বাদ দেবো, জাতীয় সঙ্গীতটা শুধুমাত্র একজন বাঙালি লিখেছে বলে সেটাকে পরিবর্তন করে দেবো, আমাদের এই মানসিকতাটা নিয়ে সমস্যা। এই আগ্রাসী আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। সিলেবাসের কথা উঠলে বলে। চিৎকার না প্রশ্ন শোনা যাচ্ছে, না প্রশ্ন শোনা যাচ্ছে, না আপনারা উত্তর শুনতে পারবেন। রাজলক্ষ্মী আমি আসবো, রাজলক্ষ্মী আসবো, এটা একটা অনর্থক ঝামেলা। রাজলক্ষ্মী আমি আসবো, রাজলক্ষ্মী আমি আসবো, রাজলক্ষ্মী আসবো। না, আমার একটা প্রশ্ন সুপ্রিয়া আপনার কাছে, আপনি রবীন্দ্রনাথ সিরিয়াস প্রশ্ন বলে, সিরিয়াস রাজলক্ষ্মী প্লিজ, আমার একটা প্রশ্ন সুপ্রিয়া আপনার কাছে। 14 বছর পর এই রাজলক্ষ্মী এক মিনিট, মানসিকতাই হলো পরিযায়ী রাজলক্ষ্মী মানসিকতা। রাজলক্ষ্মী এক মিনিট, রাজলক্ষ্মী প্লিজ, রাজলক্ষ্মী প্লিজ, রাজলক্ষ্মী প্লিজ, আমার একটা প্রশ্ন আছে, রাজলক্ষ্মী প্লিজ, রাজলক্ষ্মী প্লিজ, সুপ্রিয় 14 বছর পর রাজলক্ষ্মী প্লিজ, এটা আমি বলেই ছাড়বো। সুব্রমণ্যম স্বামী কে? আপনি উত্তর দিন। রাজলক্ষ্মী আপনি বলবেন, রাজলক্ষ্মী আপনি বলবেন, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে রাজলক্ষ্মী আপনি দেওয়া, বলবেন, আমার একটা প্রশ্ন আছে, উন্মাদ, জল্লাদ। রাজলক্ষ্মী আপনি বলবেন, আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন সুপ্রিয়। এই ভাষাও কি করে বললো? হারমাদ, উন্মাদ, জল্লাদ, আমি রিপিট করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমি দলের পক্ষে। কি করার করে নেবেন। কি করার টিএমসি করবেন। কে বলছেন এগুলো? আমি টিএমসি হচ্ছে এটা, ক্যামেরার সামনে টিএমসি হচ্ছে হারবাদ, টিএমসি হচ্ছে জল্লাদ, টিএমসি টাকা লুট করেছে, টিএমসি পশ্চিম বাংলার গরিব মানুষকে শেষ করে দিয়েছে। আপনারা পশ্চিম বাংলাকে শেষ করে দিয়েছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা বাঙালিকে শেষ করে দিয়েছেন। আমি প্লিজ সবাইকে বলবো, সবাইকে প্লিজ, সবাইকে বলবো, সবাইকে বলবো। আচ্ছা গরিব আচ্ছা এই ছোটা অ্যাঙ্কার করছে কে? গরিব মানুষের আমি তাহলে চলে যাই, রক্ত খেয়েছেন। আমি তাহলে চলে যাই। এই শোটা অ্যাঙ্কার করছে কে? প্লিজ সুপ্রিয়র কাছে আমার একটা প্রশ্ন আছে, আমার সিরিয়াস কোশ্চেন, রাজলক্ষ্মী প্লিজ, আমার সিরিয়াস কোশ্চেন আছে সুপ্রিয়র কাছে। 14 বছর পর সুপ্রিয়, 14 বছর পর ওই 14ই মার্চের দিনটাকেই কেন হাতিয়ার করতে হচ্ছে? মানে এই যে 2007 থেকে 14 বছর, আমি তো বলছি, তারপরে 2011 থেকে 10 বছর সরকারি ক্ষমতায় কেটেছে,
একটা সরকার নিশ্চিতভাবে নন্দীগ্রামে আন্দোলনকে আমি এতটুকু ঐতিহ্যকে এতটুকু ছোট করছি না, কিন্তু ধরুন তেভাগা আন্দোলন আমি তুলনা হিসেবেই বলছি, সেটা তো জমির আন্দোলন ছিল, কিন্তু সেই আন্দোলনের দাবিটা কি ছিল? একটা নির্দিষ্ট অংশের ভাগ চাই, অর্থাৎ চাই, হ্যাঁ, কিন্তু এই আন্দোলনের দাবিটা কি ছিল? আমি অমুকটা দেব না, আমি অমুকটা করতে দেব না। আমি সেই জায়গায় আন্দোলনটাকে ছোট করছি না, আমি বলছি 10 বছর সরকার চালানোর পর এই নায়ের আন্দোলনের পৃষ্ঠভূমিটাই বা নায়ের আন্দোলনের সব থেকে বড় মাটিটাই কেন তৃণমূল কংগ্রেসকে হাতিয়ার করতে হচ্ছে? এই মাঝখানে হ্যাঁ আন্দোলন কিছু করা যায়নি 10 বছর ধরে? ভীষণ ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আন্দোলনটা হ্যার আন্দোলন না নায়ের আন্দোলন, আমি ইতিহাসের ছাত্র হিসেবে রাজনীতির বাইরে থেকেও বলছি, তার অনেকটাই নির্ভর করে আন্দোলনটাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে তার উপর। আন্দোলনকারীর দৃষ্টিভঙ্গিতে নাকি আন্দোলনকারীর উল্টো দিকে দাঁড়িয়ে থাকা শাসকের দৃষ্টিভঙ্গিতে। নন্দীগ্রাম অবশ্যই একটা হ্যারও আন্দোলন, অনিচ্ছুক কৃষকদের স্বার্থ রক্ষা করতে হবে, নন্দীগ্রাম আন্দোলন এই হ্যার আন্দোলন। অনিচ্ছুক কৃষকদের যে জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছিল বা একটা ভুল জমি নীতির মাধ্যমে নিয়ে নেওয়া হয়েছিল, তাকে একটা সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে তাদের হাতেই তুলে দিতে হবে। নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হ্যার আন্দোলন, তাহলে সেই আন্দোলন যেখান থেকে শুরু হলো সিঙ্গুর, সেটা আজকে এরকম ব্রাত্য কেন? কেউ জান না সিঙ্গুর পড়ে আছে, একেবারেই ব্রাত্য সিঙ্গুরে কেউ নয়। প্রার্থী হতে চান না। আমি বাংলার মানুষদের সুবিধের জন্য বলি, লকেট বিভিন্ন- চ্যাটার্জি লিড পেয়ে গেছেন বলে। না না, লকেট চ্যাটার্জি নিঃসন্দেহে সেখান থেকে মানুষের রায়ে নির্বাচিত সাংসদ, তাকে সম্মান করতে হবে। লকেট চট্টোপাধ্যায় বিজেপি করুন, কালকে গিয়ে তেলেগু দেশম পার্টি করুন বা ডিএমকে আইডিএমকে করুন, তাকে সম্মান করতে হবে। তিনি পার্টির কোন হয়ে দাঁড়াচ্ছে সে বড় কথা নয়, তিনি বাংলার মানুষের রায়ে নির্বাচিত। লকেট দিকে আমরা সম্মান করি, কিন্তু আমরা বলছি যে লকেট চট্টোপাধ্যায় বা নিশীথ প্রামাণিকের মতো সাংসদরা যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, সেই প্রতিশ্রুতি নিয়ে কি তারা সংসদে পারফর্ম করতে পেরেছে? সিঙ্গুরের আমাদের প্রতিশ্রুতি আপনারা রাখতে মুখ্যমন্ত্রী হিসেবে পারেননি। আমাদের মুখ্যমন্ত্রী সিঙ্গুরের মমতা- প্রতিশ্রুতি- না না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অবশ্যই মহামান্য আদালতের রায়ে সেটা কিন্তু সম্ভবপর হয়েছে। সিঙ্গুরের জন্য বাংলার মানুষ জানলে খুশি হবেন। অ্যাগ্রো বেসড নতুন ইন্ডাস্ট্রি প্ল্যানের কথা ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর দ্বারা অ্যাপ্রুভ হয়েছে, আপনারা 100% ক্যাবিনেট planning মিটিং করতে হবে। অ্যাপ্রুভ হয়েছে। ও 100% ধরে planning হবে। ছেড়ে দিন, কথা ছেড়ে দিন। পশ্চিম বাংলার জন্য রত্তিভর কিছু করেননি আপনারা। বাজে রাজনীতির কোনো কালচারটাই যায় না, শিষ্টাচার নেই। ব্যাপারটা হচ্ছে শিষ্টাচার নেই। শিষ্টাচার তোমাদের থেকে শিখতে হবে। মুর্শিদাবাদ লেকচার দিতে হবে, বাংলায় মিষ্টি বলতে বাংলায় মিষ্টি আব হচ্ছে না, এটা গর্বের। বাংলায় 7 হাব হয় না, বাংলায় 9mm হাব হয় না, বাংলায় 5mm হাব হয় না, বাজে কথা। না, কিন্তু সুপ্রিয় বাবু আবার প্রশ্ন, নন্দীগ্রাম যদি একটা হ্যারি আন্দোলন হয়, নন্দীগ্রাম যদি না কিছু নন্দী আমি বলি দু লাইনে বলি, মানে আমি এতক্ষণ সম্ভাবনার কথা বললাম, সিদ্ধান্তের জায়গাটা মানুষকে পরিষ্কার করে দিই ছাত্র হিসাবে, সেটা হচ্ছে নন্দীগ্রাম অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন। অবশ্যই আমি আপনার সঙ্গে একমত, কিন্তু নন্দীগ্রাম আন্দোলনকারীদের পক্ষে হ্যায়ের আন্দোলন, এই জায়গাটা সমানভাবে বলতে বেশ, হবে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে প্রশ্ন সুপ্রিয়, ঠিক এই রাজ্যে ক্ষমতায় আসা 10 বছর 15 বছর 20 বছর পরেও যেরকম বামফ্রন্ট সরকার ঘুরিয়ে ফিরিয়ে সেই ভূমি সংস্কারের কথা বলতেন, অর্থাৎ তাদেরও একটা জমির আন্দোলন ছিল, সেটাকেই ঘুরিয়ে ফিরিয়ে আনতে হতো। তার কারণ ওই 15 বছর 20 বছর আর এমন কিছু ছিল না যেটা নতুন করে বলা যায়। তাহলে কি ধরে নেব, যদি হ্যাঁ আন্দোলনও ধরে নিই, এই 10 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের পক্ষেও বলার মতো কিছু নেই, এমন কিছু নেই যার জন্য বারবার নন্দীগ্রামের কথা বলতে হচ্ছে? সৌরভবাবু কি মনে হয়? তৃণমূল কংগ্রেসের 64টা প্রকল্পই হলো আমাদের হাতিয়ার। নন্দীগ্রামকে আজকে শুভেন্দু অধিকারী ওখানে দাঁড়িয়েছে একটাই বলে প্রকল্প। আজকে কাটমানি, আর কোনো প্রকল্প নেই তৃণমূল আপনাদের। কংগ্রেসের কন্যাশ্রী হলো প্রকল্প। আর গোনাবেন না, আজকে সব প্রকল্পের নাম একটাই, সব প্রকল্পের নাম একটাই, কাটমানি। আর কোনো প্রকল্প নেই, একটাই প্রকল্প, কাটমানি। আর কোনো প্রকল্প নেই, টাকা লুট করা, ও একটাই প্রকল্প। নন্দীগ্রামে একটা হাসপাতাল নেই। নন্দীগ্রামের জন্য কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়? ভারতবর্ষকে বিক্রি করে মমতা দিচ্ছে। বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জন্য কি করেছে? ভারতবর্ষে বাংলার 64টা প্রকল্পই হলো আমাদের ষষ্ঠ পাঠ। তার মাধ্যমে 2019 সালে আবার আমরা ক্ষমতায় আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে। বুঝতে পারছি, কিন্তু এতক্ষণ যখন 64খানা প্রকল্প আছে, তাহলে নির্দিষ্ট করে নন্দীগ্রাম দিবস 14ই মার্চ, নন্দীগ্রাম এত কিছুর কেন প্রয়োজন? তাহলে তো 64খানা প্রকল্প। আমি সৌরভ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে বক্তব্যটা খুব পরিষ্কার। নন্দীগ্রাম সিঙ্গুর নিয়ে প্রচার বা নন্দীগ্রাম সিঙ্গুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তৃণমূল কংগ্রেস করবে না তো কে করবে? ভেনেজুয়েলার কেউ করবে? নিশ্চিতভাবে এটা তৃণমূল কংগ্রেসের অধিকার, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের অর্জিত অধিকার। নন্দীগ্রামের মাটি তৃণমূলের মাটি, মমতাদির নামের সঙ্গে জড়িয়ে থাকা মাটি, সিঙ্গুরের মাটি তৃণমূলের নামের সঙ্গে জড়িয়ে থাকা মাটি। যুব কংগ্রেস ছিল তো, যুব কংগ্রেসের আন্দোলন। সেই সময় যুব কংগ্রেসকে বলতেন রাজনাথ সিং অমিত শাহ, সেই সময় যুব কংগ্রেসের নেতৃত্ব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের বাজে কথা আন্দোলন। বলছে, যুক্তিহীন তথ্যহীন সত্যহীন কথা বলছে। যুব কংগ্রেস অবশ্যই ছিল, কিন্তু যুব কংগ্রেস ছিল
সভানেত্রী অমিত শাহ হতো, যুব কংগ্রেসের সভানেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ছিল সেই সময়। বাজে কথা। সুপ্রিয় কংগ্রেসের আন্দোলন আমি দেবাশিস দার কাছে আসবো। দেবাশিস দা আমি দেবাশিস দার কাছে আসবো। দেবাশিস দা 21শে জুলাই কংগ্রেসের আন্দোলন, সেটা টিএমসির আন্দোলন হয়েছে। কে হাইজ্যাক কাকে করছে? তখন উনি কংগ্রেসের না দেবাশিস দা আন্দোলন কংগ্রেসের ছিল, মমতার ছিল। আন্দোলন কার ছিল? আন্দোলন কার ছিল? কংগ্রেসের আন্দোলন ছিল। টিএমসি জন্মায়নি তখন। টিএমসির আন্দোলন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় কে? মমতা বন্দ্যোপাধ্যায় কে? বাংলার গর্ব। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন। না বোঝা যাবে। না আমার একটা প্রশ্ন। সুপ্রিয় প্লিজ দেবাশিস দা আমার একটা প্রশ্ন। দেবাশিস দা এনডিএ জয়েন দেবাশিস দা আমার একটা প্রশ্ন আছে। দেবাশিস দা আমার একটা প্রশ্ন আছে। দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে সুপ্রিয় না, আমি একটা সিরিয়াস প্রশ্ন, অন ক্যামেরা এয়ার চলছে, উনি খুব বিপজ্জনক কথা বলে ফেলেছেন। বলছেন উনি সম্ভাবনার কথা বলেছেন, 2রা মে তৃণমূল কংগ্রেস এনডিএ জয়েন করবে নাকি উনি বলেছেন। আমি জানতে চাই, রাজলক্ষ্মীদি রয়েছে পার্টির অফিসিয়াল স্পোকসপারসন, বিজেপি কি এটাই মনে করছে? তারপর আমি আমার বক্তব্য রাখবো। আমি এটা সিরিয়াস বিপজ্জনক প্রবণতা। রিপাবলিক বাংলা এটা মানে একদম ব্রেকিং হয়ে যাবে। পার্টির বক্তব্য এটা পার্টি কি মানে কি মানে অন্যদিকে আগে উত্তরটা দিই, আগে উত্তরটা দিই। রিপাবলিক বাংলার জন্য এটা ভীষণ ভালো খবর। আমি করে দিলাম রিপাবলিক বাংলার এটা করে দিলাম। এটা মানে কি মানে না? আরে না থামলে কি করে উত্তর পাবে বাবা? এটা মন দিয়ে খালি শুনুন। হ্যাঁ কি নাই বলো। দলে বেরোচ্ছেন, ঝাঁকে বেরোচ্ছেন, দুঃখ পেয়ে বেরোচ্ছেন, টিকিট না পেয়ে বেরোচ্ছেন, আসছেন কথা। আসছেন কথা। টিএমসি থাকবে ভাইপো, বলছি তোমাকে আর দিদি আসবে এনডিওতে। বলছি হ্যাঁ দেখবেন, আপনি দেখবেন, তোমাকেও স্বাগত জানাই। এখন 10 সেকেন্ড হয়ে গেছে, বলতে পারেনি। আচ্ছা বেশ 10 সেকেন্ড হয়ে গেছে, বলতে পারেনি। প্রায় 10 সেকেন্ড কমপ্লিট, বলতে পারেনি। বলতে পারেনি। এখান থেকেই প্রমাণিত বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। ঠিক আছে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। ঠিক আছে রিপাবলিক বাংলার প্রথম চ্যানেল প্রমাণিত, যেখানে রিপাবলিক বাংলায় প্রমাণিত যে বিজেপিতে রাজলক্ষ্মী বলছেন যেভাবে প্রত্যেকদিন আপনাদের দল ছাড়ছেন মানুষ, তারপরে 2রা মে কিছু বাকি থাকবে না। দেবাশিস দা তাই বলছেন, রাজলক্ষ্মী বলছেন। আমি আরো বড় কথা বলছি, তারপর 2রা মে মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি ছাড়বে। এটা রাজলক্ষ্মী থাকবে শুধু ভাইপো, বিজেপি আচ্ছা হাইপোথেটিক্যাল কোশ্চেন বাদ দিই, 2রা মে কি হবে? আচ্ছা রাজলক্ষ্মী সুপ্রিয় রাজলক্ষ্মী, আরে কেউ আমার কথা শুনে না। রাজলক্ষ্মী শোনাব প্লিজ। আচ্ছা হাইপোথেটিক্যাল কোশ্চেন বাদ দিই। আরে প্লিজ রাজলক্ষ্মী প্লিজ শোনাব প্লিজ। রাজলক্ষ্মী প্লিজ। রাজলক্ষ্মী নামের প্রতি সুবিচার করুন। একটু লক্ষ্মী হয়ে বসুন প্লিজ, প্লিজ। সুপ্রিয় প্লিজ, আমার একটা সিরিয়াস কোশ্চেন আছে। দেবাশিস দা রাজলক্ষ্মী প্লিজ। হলদিয়া পেট্রোকাপে গেলে শেয়ার 2015 তে কেন বিক্রি করে দিয়ে ডক্টর পুণ্ডরিত চ্যাটার্জিকে দেওয়া হলো? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন। আচ্ছা রাজ্যকে চালাতেন শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। এ প্রশ্ন উত্তর শুভেন্দু অধিকারীর কাছে কেন বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? রাজলক্ষ্মী প্লিজ। এই জন্য শুভেন্দু খারাপ, দিদিকে দেয়নি বলে। রাজলক্ষ্মী প্লিজ। দিদিকে দেয়নি বলে শুভেন্দু খারাপ। আমার একটা প্রশ্ন আছে। শেয়ার বিক্রি করে দিদিকে আমার দেয়নি, একটা প্রশ্ন তাই আছে। শুভেন্দু খারাপ। আরে রাজলক্ষ্মী প্লিজ নামের প্রতি সুবিচার। হ্যাঁ একটু 2 মিনিট লক্ষ্যে বসুন প্লিজ। আমি দেবাশিস দার কাছে জিজ্ঞাসা করি। দেবাশিস দা, আমার একটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন, গুরুতর প্রশ্ন উঠেছে সুপ্রিয়র কাছ থেকে, একটা গুরুতর প্রশ্ন উঠেছে সৌরভের কাছ থেকে, যে আন্দোলনের ঐতিহ্য নেই বলে, আন্দোলনের উত্তরাধিকার নেই বলে
বিজেপি যেমন ভারতবর্ষে বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল যেমন পল্লবভাই প্যাটেল এদেরকে যেরকম আত্মসাৎ করতে চায়, ঠিক সেই কায়দাতে পশ্চিমবঙ্গেও সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের ক্ষেত্রে সিঙ্গুকে বিজেপি কোনোদিনই সেভাবে ওন করতে চায়নি, কিন্তু নন্দীগ্রামকে ওন করতে চায় বলেই শুভেন্দু অধিকারীর প্রতি বিজেপির এত আগ্রহ, এবং ঠিক সেই কারণে 14ই মার্চ প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে। সিঙ্গুরের বিষয়টা হচ্ছে, সিঙ্গুরের বিষয়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী যখন অনশনে বসেছিলেন, তখন প্রথম 3-4 দিন সত্যি কথা কেউ কোনো খোঁজ খবর ওনার নেয়নি। প্রথম যে ব্যক্তি খোঁজ খবর নেয় সেই ছিলেন জর্জ ফার্নান্ডেজ, তখন উনি এনডিএর কনভিনার ছিলেন। জর্জ ফার্নান্ডেজ প্রথম মানে সর্বভারতীয় লিডার ছিলেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে এসেছিলেন অনশনে। তারপরে এসেছিলেন রাজনাথ সিং, তারপরে সুষমা স্বরাজ প্রভৃতি এসেছিলেন, কিন্তু এনডিএর পক্ষ থেকে প্রথম সমর্থন জানানো হয়েছিল। এবং আরেকটা জিনিস জানতে হবে যে যখন ইতিহাসের কথা গেল যা হয়েছিল, কিন্তু আমি বলছি নন্দীগ্রামে বিজেপির আসলে কিছু নেই বলে, এই রাজ্যে গত 10 বছরে 15 বছরে 20 বছরে বিজেপির কোনো আন্দোলনের ইতিহাস নেই বলে কি আন্দোলনকে হাইজ্যাক করতে, আন্দোলনকারী মুখগুলোকে হাইজ্যাক করতে হচ্ছে? আন্দোলনের ইতিহাসের বিষয় আপনাকে বলছি যে জন আন্দোলন রাজনীতিক হতে পারে, সামাজিকও হতে পারে। আমি সামাজিকের দিকে ইঙ্গিত করেছিলাম যে সবসময় লোকেরা জানতো যে বাম আমল, তারপরে টিএমসির সময় বাম আমলে হিন্দুবাদী চেতনা, হিন্দুত্বের চেতনা এটা একটা খর্ব হয়েছে, কমেছে, কিন্তু 89, 90, 91, 92 সবসময় আমরা দেখেছি পশ্চিমবাংলার রিপ্রেজেন্টেশন রাম আন্দোলন, রাম জন্মভূমি আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা। রাম জন্মভূমি আন্দোলনের কথা বলে আন্দোলন বিরোধীরা তো সেটাই বলে যে রাম জন্মভূমিকে হাতিয়ার করে বিজেপি এগিয়েছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু সামাজিকভাবে পশ্চিমবাংলায় সবসময় একটা হিন্দুত্বের একটা প্রবাহ, একটা গতি সবসময় ছিল, তো সেটা একটা আন্দোলন, সামাজিক আন্দোলন। আজকের দিনও যখন রাম সামাজিক আছে, কিন্তু রাজনৈতিক আন্দোলনে বিজেপি ছিল না, এটা তো স্বীকার করে নিচ্ছেন। তাহলে রাজনৈতিক আন্দোলনে বিজেপি ছিল না, রাজনৈতিক সিএসির বিরুদ্ধে এই যে চড়া, এই যে আচ্ছা বেশ, রাজনৈতিক আন্দোলনের কথা শুনতে আমি আসবো রাজনৈতিক আন্দোলনের কথা শুনতে আসবো। সত্যি এই রাজ্যে বিজেপির রাজনৈতিক আন্দোলনে কোনো উত্তরাধিকার দাবি করবার মতো নৈতিক অধিকার আছে কিনা জানবার জন্য ছোট্ট বিরতির পর ফিরে আসছি অনির্বাণের অগ্নিবাণে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। এই ভিডিওটা পাবলিক ডোমেইন
তাদের নিযুক্ত করা উচিত। তারা সব বিষয়টা চিন্তা করে তারা বলেছেন তারা শীঘ্রই একটা কোনো না কোনো সিদ্ধান্তে আসবেন। আশা করি আমরা 1-2 দিনের মধ্যেই এই ধরনের কোনো সিদ্ধান্ত পাব। अंग्रेजी में बात बोल दो। Okay. We met a delegation led by the Cabinet Minister Shri Piyush Goyal, the party's General Secretary Bhupendra Yadav, and other top functionaries, including from the West Bengal BJP. We met the Chief Election Commissioner and the other 2 election commissioners on 2 issues. Firstly, the incident at Nandigram involving the injury to the Honorable Chief Minister Mamata Banerjee. We raised the point that according to standard operating procedure, a person who files his nomination, all events centered on that filing of nomination is traditionally videographed by the Election Commission. So they certainly must be in possession of such a videography. That videography, when released in the public domain, will go a very long way in clearing up the mystery, clearing up the speculation and all the bad blood that has resulted therein. We have also said that since the security was that of the Chief Minister, the driver was that of the Chief Minister, these people should be questioned and the truth must come out. Given the tension which is there in Nandigram and other places, we have also demanded that a special observer be appointed to oversee the elections in the Nandigram constituency. That is the first issue which we raised with the Election Commission. The second point which we raised is a point which we raised earlier, is the total dominance of the Trinamool Congress appointed political administrators in all the municipalities. অনির্বাণের অগ্নিবাণে আজকের ব্রহ্মাস্ত্র সোনার বাংলা বা জয় বাংলায় ন্যায়ের রাজনীতির প্রাধান্য কেন, অর্থাৎ হয় বিজেপি নয় তৃণমূল, দুপক্ষ থেকেই নন্দীগ্রামকে হাতিয়ার করার চেষ্টা। এই ন্যায়ের রাজনীতিটা করছে কেন দুজনেই? তৃণমূল বিজেপি দুজনেই কি ন্যায়ের রাজনীতি করছে না নন্দীগ্রামকে হাতিয়ার করে? এই ব্রহ্মাস্ত্র আজকে অনির্বাণের অগ্নিবাণে।
অনির্বাণের অগ্নিবাণে ফিরে এলাম রিপাবলিক বাংলায় আমরা আলোচনা করছি অনির্বাণের অগ্নিবাণে আসলে ন্যায় রাজনীতি কি করছে বিজেপি তৃণমূল দুপক্ষই নন্দীগ্রামকে হাতিয়ার করে আমি এই আলোচনাতেই ফিরে আসবো দেবাশিস বাবু আপনাকে দিয়ে শুরু করব আসলে কি ন্যায় রাজনীতি করছে বিজেপি তৃণমূল দুপক্ষই না, নায়ের রাজনীতি অনেকদিন চলেছে। আমি তো আপনাকে বলছি যে বেঙ্গল সবসময় একটা নেগেটিভ পলিটিক্সের দিকে সবসময় একটা প্রবণতা ছিল, কিন্তু আমাদের এটা আশয় বা আমাদের এটা একটা বিশ্বাস যে এখন আস্তে আস্তে পশ্চিমবাংলা ঘুরে দাঁড়াচ্ছে, সত্যি ঘুরে দাঁড়াচ্ছে। আর পশ্চিমবাংলার মানুষের সত্যি অতিষ্ঠ হয়েছে। তারা কংগ্রেসের 26 বছর, সিপিএমের 34 বছর, টিএমসির 10 বছর সব কিছুই করে দেখেছে, তথাকথিত সব কিছুই করে দেখেছে। পশ্চিমবাংলার মানুষ সেই জন্য মন একদম সিদ্ধান্ত করে নিয়েছে, মন স্থির করে নিয়েছে, আর কিছু হোক না হোক পশ্চিমবাংলার লাস্ট 50 বছর দিল্লি আর পশ্চিমবাংলার সরকার আলাদা থাকার জন্য যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে, পশ্চিমবাংলার মানুষ এইটুকু রাজনীতি বুঝে গেছে যে এখন দিল্লি আর কলকাতা এক সরকারের প্রয়োজন খুব প্রয়োজনীয় হয়ে গেছে, মানে একদম এসেনশিয়াল হয়ে ডাবল গেছে। ইঞ্জিন সরকার। মানে যাই আপনি শব্দ বলুন, কেননা পশ্চিমবাংলার মানুষের একটা মনের মধ্যে ধারণা ছিল যে দিল্লিতে একটা সরকার থাকবে, বেঙ্গলে একটা সরকার থাকবে। ডাবল ইঞ্জিন তাতে সরকারের না, ট্রেন্ডটা আমি বলি এই ডাবল এই যে ইঞ্জিন নায়ের, এই যে ট্রেন্ডটা- আপনি বলে যে নায়ের রাজনীতি, নায়ের রাজনীতির পটভূমিকা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ ইলেকট্রেট সবসময় এটা ভেবেছে যে দিল্লির সরকারের এগেনস্টে একটা সরকার যদি থাকে পশ্চিমবাংলায়, তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে দিল্লি থেকে আমরা বেশি করে আদায় করতে পারবো। কিন্তু গত 50 বছরের এটা আমাদের অভিজ্ঞতা হয়েছে যে পশ্চিমবাংলার মানুষ শুধু আন্দোলনই করতে থেকে গেছে, আর কিছু তারা পায়নি। সেটা নেতৃত্বের, সিপিএমের নেতৃত্বের তাদের ভণ্ডামি হোক, তাদের ভ্রষ্টামি হোক, বা মমতা বন্দ্যোপাধ্যায় সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারেনি, ব্যর্থতা হোক, কিন্তু পশ্চিমবাংলার মানুষ শুধু আন্দোলনই করে গেছে, পায়নি কিছু। সেই জন্য পশ্চিমবাংলার মানুষ এখন মনস্থির করেছে যে দিল্লি আর কলকাতায় একই সরকার, আমরা একবার করে দেখি যে আমরা আন্দোলন না করে একটা গঠনমূলক রাজনীতি কিভাবে করা যায়, সেটা একটা প্রবণতা এখন হয়েছে। সরকারের ট্রেনটাকে আবার নন্দীগ্রামের আন্দোলনের প্ল্যাটফর্মে দাঁড় করানোর দরকার পড়লো কেন? হ্যাঁ, ওখান থেকে তো শুরু হবে, কেননা নন্দীগ্রামে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সেটা আটকে গেছিল, সিঙ্গুরে একটা বড় জিনিস কাজ আটকে গেছিল, যেখানে বড় বড় কাজ আটকে গেছে সেখান থেকে আবার আমরা এই যে ডবল ইঞ্জিনটাকে ওখান থেকেই শুরু করতে পারি কিনা। এই মুহূর্তে সরাসরি চলে যাবো এসএসকেএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হচ্ছে এমনই খবর পাচ্ছি আমরা, ডিসচার্জ পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি চোখ রাখবে এই মুহূর্তে এসএসকেএম এ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসএসকেএম এর সামনে করোনা নিরাপত্তার চিকিৎসকরা দাঁড়িয়ে রয়েছেন, সংবাদ মাধ্যমের ভিড় রয়েছে। And examine the wound. The hematoma which was there has diminished considerably in size, and the condition of the ankle shows marked sign of improvement. Fresh new plaster slab has been applied. The medical board, after looking into her general and local wound condition, decided in favor of keeping her for another 48 hours for observation, but due to her repeated request, decided to discharge with appropriate advices and instructions. She has been shows marked sign of improvement. Fresh new plaster slab has been applied. The medical board, after looking into her general and local wound condition, decided in favor of keeping her for another 48 hours for observation, but due to her repeated request, decided to discharge with appropriate advices and instructions. She has been advised to review after 7 days. That is right at this moment. She has been discharged because of her repeated request today with appropriate instructions and advices. Thank you. 6-member medical board যাদের আন্ডারে অনারেবল সিএম চিকিৎসায় ছিলেন, তারা আজকে আবার তার মেডিকেল কন্ডিশন এক্সামিন করেছেন। চিকিৎসায় তিনি সাড়া দিয়েছেন এবং ইমপ্রুভমেন্ট যথেষ্ট সন্তোষজনক। যে প্লাস্টার স্ল্যাব করা হয়েছিল সেটা আজকে সকালে ওপেন করা হয় এবং ভেতরে যে আঘাত ছিল সেটা আবার এক্সামিন করা হয়। যে হিমাটোমা ছিল সেটা সাইজ কনসিডারেবলি ছোট হয়েছে এবং অ্যাঙ্কেলে যে আঘাত ছিল সেটাও মার্ক সাইন অফ ইমপ্রুভমেন্ট দেখা গেছে। নতুন করে আবার প্লাস্টার স্ল্যাব দেওয়া হয়েছে। রুজিরাও গেছিল। মেডিকেল বোর্ডের সবাই তার জেনারেল এবং লোকাল কন্ডিশন দেখে শুধু অবজারভেশনের জন্য আরও 48 ঘন্টা রাখার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি বারবার রিকোয়েস্ট করায় তাকে ডিসচার্জ করা হচ্ছে এবং যা যা অ্যাডভাইস এবং ইনস্ট্রাকশন এই সময় মেনে চলা দরকার সেগুলো ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে যে 7 দিন পরে আবার তাকে
মেডিকেল বোর্ড রি-এক্সামিন করবে। With certain restrictions, she will be able to move. Means with certain restrictions, which has been explained to her, and here she has agreed to obey all those restrictions. That has been explained to her. That specifically wheelchair or crutch, that is the বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে আরো 48 ঘন্টা হাসপাতালে থেকে যেতে বলেছিলেন বা তিনি হাসপাতালে থাকুন এমনটা চেয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধ করছেন ছেড়ে দেওয়ার জন্য এবং তার এই রিপিটেড রিকোয়েস্ট, ডাক্তাররা বললেন, চিকিৎসকরা বললেন, তার এই বারংবার অনুরোধে সাড়া দিয়েই তাকে আগামী 7 দিন পর আবার চেক আপ করতে হবে, চেক আপে আসতে হবে এবং এই মধ্যবর্তী 7 দিনে তার বিভিন্ন শারীরিক যে সমস্যাগুলি রয়েছে এখনো পর্যন্ত সেই সম্পর্কে প্রেসক্রিপশন লিখে তারা আপাতত তাকে রিলিজ করবার সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই জানিয়ে দেওয়া হলো এসএসকেএমে চিকিৎসকদের মেডিকেল বুলেটিনে। আবার স্টুডিওর আলোচনাতে ফিরবো। রাজলক্ষ্মী, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে আসবেন আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন, তার এই যে আহত হওয়ার ছবিটা, যে আহত হওয়াটাকে তারা বলছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে ইচ্ছাকৃত আক্রমণ, ষড়যন্ত্র এবং পরিকল্পনা প্রসূত, সেটা কি নিশ্চিতভাবে বিজেপির ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না নন্দীগ্রামে? দেখুন, একটা কথা বলছি, এখন যদি আপনি ভোটের রাজনীতি হিসেব যদি করেন, মানুষ কিন্তু এখন অনেক বুদ্ধিমান, অনেক মানুষ কিন্তু বোঝেন। আমরা কিন্তু প্রথম সময় থেকেই বলছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় ঘটেছে। ওনার দ্রুত আরোগ্য কামনা করছি, ঈশ্বরের কৃপায় উনি ভালো আছেন, উনি আরো সুস্থ হয়ে উঠুন। থেকেও যেটা বড় বিষয়, আমরা কিন্তু বারবার বলছি ফ্রি আর ফেয়ার এখানে প্রোব কন্ডাক্ট করা হোক, বারে কিন্তু এই কথাটা বলা হচ্ছে। এইখানে ববি হাকিম একরকম স্টেটমেন্ট দিচ্ছেন, প্রত্যক্ষদর্শীরা একরকম স্টেটমেন্ট দিচ্ছেন, আরো বিভিন্ন মানুষ নানামুড়ি নানা মত এখানে মিশে যাচ্ছে। এইভাবে তো কখনো এরকম একটা বড় বিষয়, আজকে যদি মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে নামছেন এবং সেখানে এত মানুষের ভিড়, কি করে ওখানে 3 টায়ার সিকিউরিটি ব্রিজ হলো? যদি ব্রিজ হয়ে থাকে, খুব সত্যি কথা বলতে উনি জনদরদি, উনি না হয় মানুষের মধ্যে মিশে যেতে ভালোবাসেন, কিন্তু যখন উনি দেখছেন যে ওখানে সিকিউরিটি ব্রিজ হলো, উনি কেন গাড়ি থেকে নামতে গেলেন? শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কাঁধে চাপাচ্ছেন আপনারা। এটা কিন্তু খুব বড় একটা জিজ্ঞাসা। দায়টা কি মমতা বন্দ্যোপাধ্যায় কাঁধেই চাপাচ্ছেন শেষ পর্যন্ত সিকিউরিটি ব্রিচের জন্য? বুঝলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি ব্রিচের দায়িত্বটা কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধেই চাপাচ্ছেন আপনারা? দেখুন, সবথেকে প্রথম কথা হচ্ছে উনি নামলেন, দ্বিতীয় কথা হচ্ছে উনার সাথে তো উনার বডিগার্ড ছিলেন। আমি বারবার এই প্রশ্নটা করছি, কেন তারা ভিডিও করা কোনো ভিডিও ফুটেজ কেন এখনো পর্যন্ত দেখাতে পাচ্ছেন না? বারবার বলা হচ্ছে যারা এখানে যদি কোনো ব্যক্তি দোষ করে থাকেন বা ব্যক্তি সমুদায় যদি দোষ করে থাকেন, তাদের ভিডিও ফুটেজ একমাত্র দেখাতে পারে নির্বাচন কমিশন। কিন্তু আমি সত্যি এই প্রশ্ন নিয়ে আসবো, সুস্থ মমতা বন্দ্যোপাধ্যায় তুলনায় আহত মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কি আরো কঠিন প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীর জন্য? কি মনে হয় আপনাদের? বিপন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ কোনো রাজনৈতিক পুঁজি পশ্চিমবঙ্গের দশকের পর দশক ধরে ছিল না, বরং এটা রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে, যে সামাজিক ক্ষেত্রের কথা এখানে দেবাশিসবাবু বারবার বলছিলেন, বাংলার সামাজিক মননের ইতিহাস বলছে বিপন্ন মমতার মুখ বিপণন নয়, বিপন্ন মমতার মুখ প্রতিটা ভোটে প্রতিটা জায়গায় একটা ডিসিসিভ ফ্যাক্টরের কাজ করেছে, নির্ণায়ক শক্তির কাজ করেছে। তার পুনরাবৃত্তি হবে বলে আমরা আশাবাদী। মমতাদি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, অনেকটা সুস্থ আছেন তিনি। আপনারা জানেন গতকাল তিনি ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যের মানুষকে বলেছেন, বাংলার মানুষকে বলেছেন যে মোটামুটি সংকটটা কেটে গেছে আপনাদের সকলের ভালোবাসায় আশীর্বাদে, এবং আর খুব দ্রুত এই নির্বাচনী প্রাক্কালে সময় নষ্ট করার জায়গা নেই। এবং মমতাদি যে ধরনের মানুষ, ইনভিনসিবল মমতা বলে একসময় টাইটেল করেছিল ন্যাশনাল মিডিয়া, সেই ইনভিনসিবল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দ্রুত প্রচারের জায়গায় ফিরে যাবেন এবং প্রচারের জায়গায় ফিরে গিয়ে তিনি হুইল চেয়ারে থাকুন বা যেভাবেই থাকুন, সেই বিপন্ন জায়গা থেকেও তিনি লড়াইটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বিরতির সময় গেছে, বিরতির পর ফিরে আসছি রিপাবলিক বাংলায় অনির্বাণের অগ্নিবাণ নিয়ে। সঙ্গে থাকুন।
টপ লেভেল পলিটিশিয়ান সবাই তাই। জানে অনির্বাণের অগ্নিবাণে আমরা আজকে আলোচনা করলাম নন্দীগ্রামের লড়াই নিয়ে এবং নন্দীগ্রামের লড়াই কেন এখনো পর্যন্ত দুপক্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল এবং বিজেপিটা নিয়ে আমরা কথা বললাম, যদিও কেউই তার মতো করে স্বীকার করতে রাজি নন যে নন্দীগ্রামকে দিয়েই তারা বাংলাকে দেখছেন, নন্দীগ্রামে আয়না। কিন্তু আপাতত আমাদের উপস্থিত চার অতিথিকে ধন্যবাদ, দেবাশিস চৌধুরী, রাজলক্ষ্মী বসু, সুপ্রিয় চন্দ্র এবং আমার সঙ্গে ছিলেন সৌরভ হালদার, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি চলে যাবো স্বর্ণালীর কাছে অন্যান্য বিষয় নিয়ে।